নমস্কার, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। গতকাল দেশের অর্থনীতির রোডম্যাপ নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন, সুতরাং অর্থনীতি কিছু বোঝেন না এটা যারা ভাববে তারা খুবই অন্যায় করবে। কিন্তু কথাটা হচ্ছে, অর্থনীতি এমন একটা বিষয় যেখানে সব পণ্ডিতের এক রায় কোনোদিন হয় না। একই জিনিসের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা এবং একই সমস্যার ভিন্ন ভিন্ন সমাধানের পথ আপনি আলাদা আলাদা পণ্ডিতের কাছে পাবেন। কেউ বলবেন বাম দিকে চলা ভালো, তো কেউ বলবেন ডান দিকটাই ঠিক পথ, আবার কারো মতে মাঝপথে চলা ভালো। এই পণ্ডিতরা নিজের নিজের পথ নিয়ে এতটাই বিশ্বাসী এবং এতটাই দৃঢ় বিশ্বাস যে তারাই সঠিক, যে অন্যের পথ নিয়ে ভাবতেই চান না। যে জন্যে কোনো অর্থনীতির সমস্যা এলে তারা সেই সমস্যার কারণ ও সমাধানের পথ খোঁজেন নিজেদের বিচার বুদ্ধি এবং বিশ্বাস অনুযায়ী। খোলা চোখে দেখতে চান না এবং পারেন না তারা কোনো কিছুই। এবং এইরকম প্র্যাগম্যাটিজম বা ডগম্যাটিজম নিয়ে যেসব মানুষদের আছে তাদের দিয়ে দেশ চলে না। সেজন্যই দেখবেন কোন দেশের অর্থমন্ত্রীর পদে কোনো নোবেল জয়ী অর্থনীতিবিদ নেই, যদিও সে দেশে হয়তো কয়েক ডজন করে নোবেল জয়ী ইকোনমিস্ট রয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, যদিও সেটা অর্থনীতিতে নয়। তিনি নোবেল পেয়েছিলেন শান্তি পুরস্কারে, এবং তিনি এটা এককভাবে নয়, তিনি পেয়েছিলেন তার প্রতিষ্ঠিত যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছিলেন শান্তিতে। পুরস্কারটি তাকে দেয়া হয়েছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য এবং মাইক্রো ক্রেডিট ও মাইক্রো ফিন্যান্স বা ক্ষুদ্র ঋণ দান বিষয়ে একটি নতুন ধারণা পৃথিবীকে দেওয়ার জন্য এই নোবেল তাকে দেয়া হয়েছিল, অর্থনীতির বিশেষজ্ঞ হিসাবে নয়। তবু যেহেতু তিনি অর্থনীতির অধ্যাপক, তাই তার কাছে অর্থনীতি বিষয়ে দায়িত্বশীল কথাবার্তা প্রত্যাশা করাটা স্বাভাবিক। কিন্তু যে কথাগুলো তিনি কাল বলেছেন সেটা তার পাণ্ডিত্যের যে সুনাম আছে তার প্রতি কিন্তু সুবিচার করে না। অল্প দু চার কথায় আমরা তার ভাষণ নিয়ে আলোচনা করব, তবে আলোচনায় যাওয়ার আগে শুনুন তিনি কি বললেন। তার সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে 9% উন্নীত করা হয়েছে। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে। মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি অর্থ বছরে চাল ও গম আমদানির জন্য 5,800 কোটি টাকা, অভ্যন্তরীণ সংগ্রহের জন্য 8,900 কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির 3টি প্রোগ্রামের জন্য 7,360 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে সভা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের করণীয় সমূহ চিহ্নিত করা হয়েছে। পরিচালন ও উন্নয়ন ব্যয় যৌক্তিক পরিমাণে হ্রাস করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষিপণ্য উৎপাদনের জন্য সার আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকৃত চাষিগণ যাতে কৃষি ঋণ পেয়ে থাকেন তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজার ভিত্তিক করা হয়েছে। কালো টাকা সাদা করার অনৈতিক অনুমতি বাতিল করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত 3 বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত 1 বিলিয়ন ডলার, জাইকা থেকে অতিরিক্ত 1 বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অনুরোধ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রিম অর্থ পরিশোধ এবং বকেয়া পাওনা নিয়ে রাশিয়ান ফেডারেশনের সাথে অর্থ মন্ত্রণালয়ে আলোচনা চলছে। পাইপলাইনে থাকা 48 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট বন্ধের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর লক্ষ্যে রাশিয়া এবং চীন থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে। সকল উন্নয়ন সহযোগীদের সাথে সম্পর্ক আরও নিবিড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সকল অর্থনৈতিক সূচক এবং পরিসংখ্যানের প্রকৃত মান বা সংখ্যা প্রকাশের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জিডিপি, মূল্যস্ফীতি ইত্যাদি সঠিক উপাত্ত সংগ্রহ, প্রাক্কলন ও প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ বিভাগের রাজস্ব আয় সম্পর্কিত উপাত্তের মধ্যে পার্থক্য নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত রপ্তানি আয় নিরূপণ এবং প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের অটোমাইজেশনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুঁজিবাজারকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ স্বাভাবিক রাখার নিমিত্তে ব্যবসায়ী, শিল্প মালিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে সভা করা হচ্ছে এবং তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদ্যমান মজুদ ও ঘাটতি মূল্যায়ন করে ভবিষ্যৎ চাহিদা পর্যালোচনা করে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি পর্যায়ে বিভিন্ন জটিলতা দূরীকরণ, বন্দর ও বড় মোকামসহ পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য তেল, চিনি, ডিম ও মাংস উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠানসমূহের সাথে সভা ও মত বিনিময় করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ, আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস এবং ক্ষেত্র বিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে এসআরও জারি করেছে। নিম্ন আয়ের 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে হ্রাসকৃত মূল্যে কিছু পণ্য যেমন পরিবার প্রতি চাল মাসে 5 কেজি, সয়াবিন তেল মাসে 2 কেজি, মসুর ডাল মাসে। তিনি বললেন, ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য 60,000 কোটি টাকা ছেপে বাজারে ছেড়েছে, আর এর জন্য দেশের বর্তমান যে অতুলনীয় মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। আচ্ছা, জিনিসপত্র যে অগ্নিমূল্য হয় তার কারণটা কি? প্রথমেই বলে রাখি, আমি অর্থনীতি বিষয়ের কোনো বিশেষজ্ঞ নই। আমি যা বলবো এগুলো ছাড়াও আরো অনেক পয়েন্ট থাকতেই পারে। তবে আমার মতে জিনিসপত্রের দাম বাড়ে কেন, তার একটা বড় কারণ হচ্ছে টাকার মান কমে গেলে। যেমন বর্তমানে তুরস্ক, যুক্তরাষ্ট্রের মুদ্রার মান কমে যাওয়ায় সে দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দ্বিতীয় যে কারণ সেটা কি, সেটা হচ্ছে জিনিসপত্রের চাহিদার তুলনায় যদি যোগান কম হয়ে যায় তখন জিনিসপত্রের দাম বাড়ে। আবার এর উল্টোটা, যখন যোগানের তুলনায় মানে চাহিদার তুলনায় যোগান আবার বেশি হয়ে যায় তখন জিনিসপত্রের দাম কমে আসে। এখন বাজারে, বাংলাদেশের বাজারে জিনিসপত্রের সরবরাহ বা আমদানি বা জিনিসপত্রের যোগান সেগুলো কমে গেছে, অথচ চাহিদা বেশি, তার জন্য জিনিসের দাম বাড়ছে। যেমন ধরুন, ভারত পেঁয়াজ, চিনি এটা সেটা দেয়া বন্ধ করে দিয়েছে, সেই জন্য এসব জিনিসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। আরেকটা বড় কারণ কি, যদি সব জিনিস আছে কিন্তু হোর্ডিং, মজুতদারদের জন্য জিনিসপত্র হোর্ডিং করে রেখেছে, তার জন্য একটা বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। সংকট তৈরি হলে জিনিসের দাম বেড়ে যায়। তো মুদ্রার দামটা কেন কমে যায়? আসলে দ্রব্যমূল্য আর মুদ্রার দাম, মুদ্রার মান একে অপরের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত থাকে। দ্রব্যমূল্য বেড়ে গেলে মুদ্রার যে দাম সেটা কমে যায়, আবার দ্রব্যমূল্য কমে গেলে মুদ্রার দাম বেশি বৃদ্ধি পায়। মুদ্রার মান যে শুধুই কমে তা নয়, অনেক ক্ষেত্রে বেড়েও যায়। এখন কোন জায়গায় কি দেখলেন এই কারণগুলোর মধ্যে? আপনি আরো জায়গা খুঁজে দেখবেন
নোট বেশি ছাপা হয়েছে বলে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হয় না, বরং উল্টোটা হয়। কেন উল্টোটা? মানুষের কাছে যে নোট বেশি ছাপা হলে সেই নোটগুলো যাবে কোথায়? মানুষের কাছে চলে যাবে। তো মানুষের কাছে চলে গেলে, হ্যাঁ বলতে পারেন যে মানুষের কাছে চলে গেলে মানুষ বেশি করে জিনিস কিনবে। কিন্তু বেশি করে জিনিস কি কিনবে? মানুষ তো তাদের যে এমনি বলছেন এদিকে মানুষের হাতে টাকা নেই, মানুষের মধ্যে দারিদ্র বেড়ে গেছে, আবার বলছেন জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হচ্ছে। তো মানুষের কাছে টাকা না থাকলে জিনিসপত্রের দাম তো কমে যাবে। তাছাড়া তিনি বললেন কি, যে লুটপাট করার জন্য নোট ছাপা হয়েছে। তার মানে তো এটাই দাঁড়ায় যে ইচ্ছা মতো নোট ছাপিয়ে আগের সরকার সেই ছাপানো নোট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে, সেটা বাজারে আসেনি। তো সেই সব টাকা যদি তারা নিজেদের কাছে রেখে থাকে যদি, তাহলে তো সেটা কালো টাকা হিসেবে তাদের কাছে রয়ে গেছে, বাজারে তো সেটা আসেনি। তাহলে বাজারে জিনিসপত্রের দাম কেন বেড়ে যাবে? কেন বাড়বে জিনিসপত্রের দাম? দ্বিতীয় প্রশ্ন, এই ছাপানো টাকার পরিমাণটা কত? 60,000 কোটি টাকা তিনি বললেন। আচ্ছা, শেখ হাসিনা সরকার এই পরিমাণ টাকা কবে কোন বছরে ছেপেছেন সেটা ডক্টর ইউনূস বলেছেন কি? বলেননি। এটা গত 15 বছর ধরে কয়েকবারে মিলিয়ে ছেপেছেন নাকি একবারে? বছরের হিসেবটা দিলে আলোচনার সুবিধা হতো, কিন্তু সেটা তো নেই। সুতরাং আমাদের স্বাভাবিক ধারণা বলে যে করোনার সময় যখন মানুষের খুব অবস্থা খারাপ ছিল, চাকরি ছিল না, কাজ থাকতো না হাতে, তখন সেই সময় করোনা মহামারীর সময় হয়তো এটা হলেও হতে পারে। কেন হতে পারে? কারণ আমরা দেখেছি যে পৃথিবীর বহু দেশ সেই সময় করোনার সময় সংকট থেকে রক্ষা পেতে নোট ছাপিয়েছিল। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রও ছাপিয়েছিল নোট এই করোনার সময়। এবং বলা হয় যে ভারত সরকারও সেই সব দেশের মধ্যে পড়ে। অন্তত ভারত সরকারও কিছু নোট ছাপিয়েছিল। এই অভিজিৎ যে আমাদের বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই কথাটা তখন বলেছিলেন যে দরকারে নোট ছেপে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক। এবং ভারতে তার সুবিধাও ছিল, কারণ ভারতের প্রতিটি মানুষের তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্টে ভারত সরকার তখনও টাকা পাঠিয়েছিল বিভিন্নভাবে, নানা রকম প্রকল্প, সরকারি প্রকল্পের টাকা সেই জায়গায় পাঠিয়েছিল, সেই সমস্ত অ্যাকাউন্টে মানুষের কাছে গিয়েছিল। তার ফলে ভারতে কিন্তু করোনার সময় অনাহারে কেউ মরেনি, একটা মানুষও করোনার সময় অনাহারে মরেনি। এই প্রশ্নের উত্তর দেব আমার কথাই নয়, যে এটা সেই সময় নোট ছাপিয়ে এই সমস্যার সমাধান করা যায় কিনা, এর উত্তর দেব নোবেলজয়ী যে অর্থনীতিবিদের কথা একটু আগে বললাম, যে তিনি সেই আরেক বাঙালি নোবেলজয়ী, তার উল্লেখ দেব এই প্রসঙ্গে। ঢাকায় এক আলোচনা সভায় এসে নোবেলজয়ী ইকোনমিস্ট অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, করোনার মার সামলাতে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত টাকা ছাপছে, বাজারে ছাড়ছে, সেই টাকা গরিবদের মধ্যে, গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। হাতে টাকা এলে কেন করেছিল? কারণ হাতে টাকা এলে মানুষ কেনাকাটা করবে, মানুষ কেনাকাটা করলে অর্থনীতি সচল থাকবে। তিনি বলেছিলেন সেই জন্য তখন যে সরকারের উচিত টাকা ছাপা, সেই টাকা গরিব মানুষের কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট হোক কিংবা অন্য যে কোনোভাবেই হোক, সেই টাকা তাদের কাছে পৌঁছে দেয়া। মানুষকে বাঁচিয়ে রাখতে ভারত সরকার অল্প পরিমাণে হলেও এটা করেছিল। হাসিনা সরকার যদি করে থাকেন সেটা, তাহলে তিনি অন্যায় করেননি। এই খবরটি, আমি যে খবরের কথা বললাম, এটা বেরিয়েছিল ঢাকা থেকে প্রকাশিত প্রথম আলো পত্রিকার এপ্রিলের 2020 একটি সংখ্যায়। খবরের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, যারা উৎসাহী দেখবার জন্য তারা সেটা পড়ে দেখতে পারেন। ভারত থেকে এবার আসি আমদানির প্রসঙ্গে। তিনি কি বলেছেন? চাল ও গমের এখন সংকট চলছে, এই জিনিসগুলোর দাম বেড়ে যাচ্ছে, এবং তার সাথে বাড়ছে পেঁয়াজ, চিনি এবং আরো অনেক খাদ্যদ্রব্যের দাম, কারণ এগুলো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কারণ এই জিনিসগুলো বেশিরভাগই বাংলাদেশে আমদানি হতো ভারত থেকে। তো এই দাম যখন বাড়ছে, তখন এই সমস্যার সমাধান পেতে গেলে তার কি উচিত ছিল? উচিত ছিল ভারতের সঙ্গে কথাবার্তা বলা। ভারত তো অফিসিয়ালি বলেনি যে আমরা বাংলাদেশকে কোনো জিনিস সাপ্লাই করব না, বন্ধ হয়ে গেছে।
বরং ভারতের থেকে আমরা কোনো সাপ্লাই নেব না, ভারতীয় জিনিস বয়কট করব, এই কথাগুলো ভারত বলেনি, বলেছে বাংলাদেশের কিছু মানুষ, সব মানুষ নয়, কিছু মানুষ। এই সমস্যার সমাধান পেতে তাহলে কি উচিত ছিল? উচিত ছিল ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্যে কথাবার্তা বলা। ভাষণের মধ্যে সে বিষয়ে কিন্তু একটি কথাও বললেন না আমাদের প্রধান উপদেষ্টা মহাশয়। তিনি একটি কথা বললেন না, শুধু বললেন কি, বললেন চাল ও গম আমদানির জন্য 5,800 কোটি টাকা বরাদ্দ করেছেন। ইউনূস সাহেব যদি এর আগের বছরগুলোর হিসাবের দিকে একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন কত টাকার চাল গম আমদানি করতে হয় তার দেশকে। 5,800 কোটি টাকা সেই হিসেবে নগণ্য। কি করবেন? ভাড়ারের হাল যে সঙ্গীন। এছাড়া তিনি আর কি বলেছেন? তিনি বলেছেন IMF, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি জায়গা থেকে $8 বিলিয়ন তিনি লোন চেয়েছেন। $8 বিলিয়ন মানে কত? মানে 800 কোটি আমেরিকান ডলার। এখন বোধহয় বাংলাদেশে 120 টাকার কাছাকাছি বোধহয় $1 দাম। তার মানে কত হলো? তার মানে হলো 96,000 কোটি টাকা, মানে প্রায় 1 লক্ষ কোটি টাকা। তা নতুন করে এই 1 লক্ষ কোটি টাকার বিদেশি ঋণের বোঝা বাংলাদেশের মাথায় চাপবে। এইটা শোধাবে কি করে? যদি তাদের অর্থনীতি যদি সচল থাকতো। কিন্তু সচলটা থাকবে কি করে? গাজী টায়ার কারখানার মতো বিরাট একটা টায়ার কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 200-এর উপরে মানুষ সেখানে পুড়ে মারা গেছে। ওদিকে পোশাক শিল্প, ওষুধ শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। কি হবে? কোথায় অর্থনীতি সচল থাকবে? এই পরিস্থিতিতে তার সরকারের বাঁচার এবং মুখ রক্ষার একমাত্র পথ সে আমাদের ইউনূস সাহেব যেটা বেছে নিয়েছেন সেটা হচ্ছে সব দায় শেখ হাসিনার উপরে চাপিয়ে দাও, দিয়ে নিজের মুখ রক্ষা করো। ইউনূস সাহেব সেটাই করছেন। কিন্তু কতদিন করবেন? ইতিহাস বলে অল্প কিছুদিন অল্প কিছু মানুষকে বোকা বানানো যায় বটে, কিন্তু সব মানুষকে সব দিনের জন্য বোকা বানানো যায় না। আর একটা অদ্ভুত জিনিস লাগলো তার এই যে সব এটা করেছেন, তিনি যেখানে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এখানে কি দিয়েছেন? এখানে দিয়েছেন, আমি দেখলাম, দেখুন আপনারাও খেয়াল করেছেন হয়তো, ওর যে ছবিটা আছে উনি ভাষণ দিচ্ছেন তার পেছনে একদিকে আছে বাংলাদেশের জাতীয় পতাকা, আর একটা দিকে কি আছে, আর একটা ওনার পিছন দিকে আরেকটা দিকে আছে আরেকটা পতাকা, তার মধ্যে লেখা প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টা আমি তো কোনোদিন দেখিনি কোন দেশের যে তাদের দেশের জাতীয় পতাকাকে পেছনে রেখে দিয়েই তারা ভাষণ দেন। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসাবে তার জন্য আলাদা কোনো পতাকা থাকে না। যাই হোক, এটা বোধহয় ওদের ওখানকার সিস্টেম এইটাই আছে, কিন্তু এটা খুব অদ্ভুত লাগলো। জানি না ওদের সিস্টেমে এরকম দুটো পতাকা, প্রধান উপদেষ্টার পতাকা বলে আবার কিছু দেয়া থাকে কিনা। যাই হোক, এখানে শেষ করব। তবে শেষ করার আগে একটি কথা বলার আছে। আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি গত কয়েকদিন ধরে, প্রচুর মানুষ প্রতিদিন দুবারই আমাদের কমেন্ট সেকশনে প্রচুর পাঠিয়ে দিচ্ছেন তাদের সেই তালিকা। আপনি যদি এখনো আপনার তালিকা না পাঠিয়ে থাকেন তবে এখনই পাঠিয়ে দিন। কিছুই না, পছন্দের ক্রম অনুসারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ 5 জন বাঙালির নাম লিখবেন আমাদের কমেন্ট সেকশনে এবং পাঠিয়ে দেবেন। এই সঙ্গে আরো একটা জায়গায় আপনি পাঠাতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে ইমেল আইডি আছে, ইমেল আইডি calcutta.dialogues@gmail.com। এই ঠিকানাও আপনারা আপনাদের পছন্দের তালিকা পাঠাতে পারেন। এছাড়া আরেকটা কথা, এই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটিকে, আপনাদের মতামত দিন, আপনারা শেয়ার করুন আমাদের চ্যানেল, লাইকস দিন। এই বলেই আজকের মতো আমাদের বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।